এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে। সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না। মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে? বলে দিতে হবে বিএনপি কে। মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে, মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিবে? মুক্তিযোদ্ধাদের দিবে না। আমার কথা হচ্ছে, অপরাধ করে থাকলে তার বিচার করেন, কোনো সমস্যা নেই। ফজলু ভাইও যদি অপরাধ করে থাকে তার বিচার করেন, কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পরাবেন, তার বাড়িতে মব সন্ত্রাস করবেন, মব পাঠায় দিবেন, এটা তো যুক্তি না। আইন কোথায়? দেশের আইন কোথায়? আমার কথা, তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে, যে পুলিশ গেল না কেন এখনো? এবং তারা কারা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের রোষ তৈরি হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি তারই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে এক ধরনের মব ক্রিয়েট করা হয় সোমবার সকালে। এর মাঝে আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে এসে যে ঔদ্ধত্য প্রকাশ করেছেন, বাংলাদেশের মানুষদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন, সবকিছু মিলিয়ে একটা চরম উদ্বেগজনক অবস্থা রয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, পাশাপাশি আরো একটি বিষয় নিয়ে কথা বলবো। বিটিভিতে সারা দেশের প্রতিনিধিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এটি কতটুকু আইনসম্মত, এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে যে কথা বলছিলাম যে গত 1 বছর ধরে নানানভাবে মুক্তিযোদ্ধারা নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন। একটা বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা সরাসরি বললে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর টার্গেটে তারা পরিণত হয়েছেন। তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছিলাম যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, কথা বলছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান সহ, তাদেরকেও রোশনালে পড়া হতে পারে। আমরা দেখলাম যে সোমবার তার বাড়ির সামনে এক ধরনের মব ক্রিয়েট করা হলো, নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে, এবং নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন। এইগুলো কি ধারাবাহিকভাবে চলতেই থাকবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দেখেন, ফজলুর রহমান, ফজলু ভাই, ইনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। বিএনপি মনে করেছে হয়তো সে কিছু বাড়তি কথা বলেছে, তার জন্য শোকজ করেছে, উত্তর দিলে যেটা হয় হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা, তিনি যদি বিএনপিতে থেকে তাকে বহিষ্কারও করে দেয়, তিনি মুক্তিযোদ্ধাই থাকবেন। এবং বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধারই দল, এবং বরাবর জামাত ইসলাম বহুদিন শুরু থেকে শুরু করে আপনার ভোটের ঐক্য ছিল তাদের সাথে। জামাত বিএনপির ঘাড়ে ভর করে করেই এতদিন রাজনীতি করেছে, এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো জামাত ইসলাম নিষিদ্ধ ছিল। এই 24 সালে এসে হঠাৎ করে তারা উন্মুক্ত হয়েছে। তারা নিষিদ্ধ প্রত্যাহার করার পরে এই জন্য বিএনপির মহাসচিবও বলেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে। দক্ষিণপন্থীর উত্থান আর মুক্তিযোদ্ধা সম্পূর্ণ অপোজিট। দক্ষিণপন্থার উত্থান ঘটলে মুক্তিযোদ্ধারা অপমানিত হতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জানা দরকার যে দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে। সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ এবং জাতির জন্য, আমাদের যেমন বাড়াবাড়ি করা উচিত, তেমনি মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেখানেও আমার মনে হয় সেই আদর্শ থেকেও আমাদের বিচ্যুতি হওয়া উচিত না। ফজলু ভাই তাকে শোকজ করেছে, তিনি জবাব দিবেন। আমার বিশ্বাস যে বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল, সেক্টর কমান্ডারের দল, স্বাধীনতার ঘোষকের দল, জিয়া রহমানের দল। আমার বিশ্বাস তার এই বিএনপিতে মুক্তিযোদ্ধার আশ্রয় হবে, আমি এটা বিশ্বাস করি। এবং আমার ধারণা এটা হতে পারে লোক দেখানো, শোকজও হতে পারে একটা চাপে পড়ে, কিন্তু বিএনপি আমার মনে হয় না ফজলুর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে সাংগঠনিক ভাবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ তাহলে কিন্তু আমি বলবো যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে? বলে দিতে হবে বিএনপি কে।
মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে, মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাও জবাব কিন্তু দিতে হবে। এখন আমি বলবো যে মব আলাদা জিনিস। মব তো এই সরকার 5ই আগস্টের পরে মব যে অনেক ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এই মব এই সরকার কিন্তু, আমি বলবো যে সরকারের ভিতর থেকে এই মব কিন্তু আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, মবের প্রতিবাদ করা হয় না, আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। যার ফলে দেশে কিন্তু এখনো সব, আপনার বলেন আমাদের সংবাদপত্র বলেন আর যাই বলেন মিডিয়া বলেন, সেখানেও কিন্তু একটা সাংবাদিকরা কিন্তু সেলফ সেন্সরশিপে ভুগছে। কোনটা লেখে, কোনটা কি করে, কোন অফিস দখল করে, কোন অফিসে হামলা হয়, কোন অফিসে গরু জবাই করে সামনে, এটা তো কোনো ঠিক নাই। আপনি বলেন, অনেক গণমাধ্যমের সেট বদল হয়ে গেছে, অনেক গণমাধ্যমের স্টাফ বদল হয়ে গেছে, অনেক জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। গত 1 বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে বিকৃতি ঘটানো হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করা হচ্ছে, এবং কোন কোন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে, তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে বিএনপি কি করবে না করবে এটি একান্ত তাদের দলীয় বিষয়, কিন্তু তার ছবি দিয়ে ছবির উপরে জুতার মালা পরানো হচ্ছে, এই ঔদ্ধত্য আমাদেরকে দেখতে হচ্ছে। এর আফটার ম্যাথটা কি, এর প্রভাবটা কি সমাজের উপরে, আমাদের দেশ? এইটা, এটার আগেও আপনার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে। এখন ফজলুর রহমান একজন কমান্ডার ছিল, তার আপনার ছবিতে জুতার মালা পরানো হয়। এগুলোই হলো মব সন্ত্রাস, সমাজের ত্রাস তৈরি করা। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, মুক্তিযোদ্ধা আমি তো বলবো এদেশের শ্রেষ্ঠ সন্তান, তার আপনার ছবি ইয়ে করবেন, অপরাধ হলে তার বিচার করেন। বিচার করেন, বিএনপি তাকে শোকজ করেছে, সে জবাব যদি তার সন্তুষ্ট না হয় তাকে দল থেকে বের করে দিবে। মুক্তিযুদ্ধে যদি ডাকাতি করে, হত্যা করে, ফৌজদারি অপরাধ করে, তার বিচার করেন, তিনি তো দেশের নাগরিক। মুক্তিযোদ্ধা হোক, সাংবাদিক হোক, কেউ তো বিচারের বাইরে নয়, দেশের বাইরে নয়। সুতরাং সে অবশ্যই বিচার হবে, কিন্তু অপমান করবেন কেন? অপমান করবেন কেন? 24 সালে অভ্যুত্থানের যারা ছিল, আপনি দেখেন 5 তারিখের পরে, হ্যাঁ, আপনি সব প্রায় 50% পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে, অনেক পুলিশ মেরে ফেলা হয়েছে, অস্ত্র লুট হয়ে গেছে, এগুলোর কোনো বিচার নাই। এবং ওই সময় পুলিশ বিচার করতে চাইছে, কেস মামলা করতে চাইছে, তখন সরকার থেকে বলা হয়েছে যে অভ্যুত্থানের কোন শক্তির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, অর্থাৎ ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের গলায় জুতা মালা পড়ে কেন? ওটা যদি হয় মুক্তিযোদ্ধার গলায়, অর্থাৎ এখন কি 24-এর, আমি তো বলবো যে তালিকায় সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিবে, মুক্তিযোদ্ধাদের দিবে না? আমার কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করেন, কোনো সমস্যা নেই। ফজলু ভাইও যদি বিচার, অপরাধ করে থাকে তার বিচার করেন, কিন্তু আপনি তার ছবিতে গলা জুতার মালা পরাবেন, তার বাড়িতে মব সন্ত্রাস করবেন, মব পাঠায় দিবেন, এটা তো যুক্তি না। আইন কোথায়? দেশের আইন কোথায়? আমার কথা, তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে, যে পুলিশ গেল না কেন এখনো? এবং তারা কারা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? ফজলু ভাই তো কথা বলেছে, ওখানে তো মব সন্ত্রাস করা হয়েছে, তাহলে তো ক্রিমিনাল, তাদেরকে ধরা হবে না কেন? তাহলে তো বুঝতাম যে না, বিচার হচ্ছে। আমার কথা হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা হোক, সাংবাদিক হোক, কেউ আইনের ঊর্ধ্বে না, অপরাধ করলে তার বিচার হবে। কিন্তু আপনি যিনি এই মুক্তিযোদ্ধা বা সাংবাদিককে মব সন্ত্রাস করবেন, আক্রমণ করবেন, জুতার মালা পরাবেন, জুতার তার ছবিতে জুতা পরাবেন, সেই ক্রিমিনাল তার ধরা পড়বে না, এরকম সমাজ তো মুক্তিযুদ্ধের সময় আমরা করি নাই। আমরা যে কোনো কারণেই হোক, মুক্তিযুদ্ধের প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। আমরাও মানবিক বাংলাদেশ চেয়েছি, আইনের শাসন চেয়েছি, সুশাসন চেয়েছি, বৈষম্যহীন সমাজ চেয়েছি, গণতন্ত্র চেয়েছি, এই জন্যই তো মুক্তিযুদ্ধ করেছি। 24 সালের ছাত্ররাও ঠিক শেষ পর্যন্ত বৈষম্যের বিরোধী, অর্থাৎ কোটা আন্দোলন করলেও শেষে রাজনৈতিক দলগুলি পতাকা অর্থাৎ ব্যানার বাদ দিয়ে তাদের সহযোগিতা করেছে। তারা ফেসিবাদের পতন চেয়েছে। ফেসিবাদের পতনের বিপরীত শক্তি যদি অর্থ বলেন, তাহলে মুক্তিযুদ্ধের কথাই বলে, এইটাই বলে, বৈষম্য বিরোধী চায়,
চাই, মানবিক বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই, এটাই হয়। তো এটাতে দোষের কি হলো? এখন যদি তারা আমি এই জায়গা থেকে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে এলেন। পাকিস্তানের পক্ষ থেকে তিনি যে মন্তব্য করলেন সেটি আরো একবার 54 বছর পর বাংলাদেশের বুকে দাঁড়িয়েই যে উদ্ধত্ত তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে হবে, ইসলামের দোহাই দিয়ে বললেন বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যে আস্ফালন, এইগুলোর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই যে মন্তব্য সেটির সঙ্গে কোনো যোগসাজশ খুঁজে পান আপনি? না, দেখেন, আমাদের দেশে জামাত বা জামাতের সহযোগীরা আপনার সেই মুক্তিযুদ্ধের পজিশন, তাদের যে অবস্থান সেটা ভুলতে পারে নাই। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বললো তাতে তারাও কিন্তু ওই আগের জায়গায় বহাল আছে। বলেছে দুইবার আমরা ক্ষমা চেয়েছি, একবার 1974 সালে, সেটা তখন তো ভুট্টো বলছিল, সে ভুট্টোকে তো ফাঁসি দিছে। তারপরে বলছে 2000 ভুট্টো সালে। তো ভুট্টো তো ক্ষমা চাননি, তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু দুঃখ ত্রিপক্ষীয় প্রকাশ, চুক্তির মধ্যে স্পষ্ট ক্ষমা প্রার্থনার কথা বলা ছিল। না, আমি বলছি 2000 সালে আপনার পারভেজ মোশাররফ এসে নাকি ক্ষমা চেয়েছে। কোথায় ক্ষমা চেয়েছে? আমাদের যে অমীমাংসিত বিষয়, সেটা তো আমরা বরাবর থেকে বলি, এর সমাধান হয় নাই কেন? এখনো মিরপুরে বিহারিরা আছে কেন? বিহারিতে তো ফেরত নেওয়ার কথা। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে শোষণ টোষণ করা হয়েছে, আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে, গণহত্যা করেছে, তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে? কোথায় ডকুমেন্ট? কোথায় ডকুমেন্ট? কোথায়? উনি মুখে বলতেছেন, ডকুমেন্ট দেখান। আমি একটু নোটিস করছি তারা তো ক্ষমা চাইবেই না। এই 54 বছরে যখন নানান ধরনের টালবাহানা করছে, এখনো এসে এতদিন পর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হয়েছে এই সরকার এবং পাকিস্তানের মধ্যে, তারপরেও তারা টালবাহানা করবে, এটা আমার জানা কথা। কিন্তু যে অধ্যত্ত তারা প্রকাশ করলেন, ইসহাক দার যে বললেন যে ইসলামের দোহাই দিয়ে, ইসলাম বলে হৃদয় পরিষ্কার করার কথা, অতএব আপনাদের হৃদয় পরিষ্কার করতে হবে। গণহত্যা করলো তারা, সব ধরনের অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করলো তারা, আর আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে। এবং আমি দেখেন, জানতে এটা চাই যে এটির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির যে এখন একটি জয় জয়কার অবস্থা, এই দুটির মধ্যে কোনো যোগ সাদৃশ্য আছে কিনা? যোগসূত্র তো দেখাই যায়। আমার তো মনে হয় যে আপনার জামাত ইসলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, এতে খুশি হয়েছে। আপনার তারা যে গণহত্যা করেছে, তাদের কি হৃদয়টা পরিষ্কার ছিল তখন? এখন বাঙালি, বাংলাদেশের বাংলাদেশিরা হৃদয় পরিষ্কার করবে কেন? আপনি বলেন তো, ইমরান খানকে অকারণে জেলে পুঁতে রাখছে, তাদেরকে এই ইসাকদাররা পুঁতে রাখছে। ইসাকদার সরকারও তো এটার অংশ, তারা তো আর্মির লোক, তাদের হৃদয় আগে পরিষ্কার করুক। আমাদের তো ওই সময়ে আর্মি দিয়েই গণহত্যা করেছে। এবারে তো ইসাকদার নিজেও তো আর্মির লোক, তো তার হৃদয় পরিষ্কার কোথায়? তার হৃদয়ই তো বেশি আপনার কলুষিত। সুতরাং তিনি এটা বলতে পারেন না। আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রতিবেশী দেশ বলেন আর বিশ্বায়নের যুগে সবার সাথে পররাষ্ট্র সম্পর্ক, ব্যবসা বাণিজ্য যা যা সম্ভব থাকবে, তবে অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু এটা ব্যতিক্রম। পাকিস্তান আমাদের হিস্সা দিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, আমাদের যে লুটপাট করেছে, এগুলোর হিসাব দিয়ে তারপরে তাদের সম্পর্ক হবে, এটা আমি মনে করি। এবং মুক্তিযোদ্ধা যে কেউ বলেন, যাকেই বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই বলবে। আপনি দিকে দেখেন, বিএনপি যখন কথা বলছে তারা কিন্তু এই হিস্সার কথা বলেছে। এনসিপি বলছে, এনসিপি হত্যার নিয়ে এই হিস্সার কথা বলেছে। কিন্তু জামাত বলেছে সরকার সরকার আলোচনা করবে। কেন? আপনার রাজনৈতিক দল না? আপনার সরকারে যাওয়ার জন্য এখন নির্বাচনে এই পিআর পদ্ধতি কত কিছু চাইতেছেন, করতে পারেন না? পাথর তোলা, সাদা পাথর তোলার সাথে সব ঐক্যমত্য করতে পারেন, সরকার চালানোর নির্বাচনের জন্য ঐক্যমত্য করতে পারেন না? ওখানে তো সব আছে। সাদা পাথর তোলা সিলেটে তো সব দলের ঐক্য আছে। ওখানে তো ওখানে মাল কামানো যাবে, এই জন্য ঐক্য আছে। এখনো ঐক্য নেই। আমি একটু বলেন। বিটিভি প্রসঙ্গে যেতে চাই। আহ যেহেতু এই বিষয়টি খুবই সিগনিফিকেন্ট, বিটিভির সারা দেশের প্রতিনিধিদেরকে কারণ দর্শানো নোটিশ ছাড়া, কোনো ধরনের শোকজ নোটিশ ছাড়া সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে, সারা দেশের জেলা প্রতিনিধিদেরকে। এবং যাদের গেজেটের মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়েছিল, গেজেট প্রকাশের মাধ্যমে, আমি যতদূর জানি, এটি কি কোনো ধরনের আইনের মধ্যে পড়ে? না, পড়ে না। বিটিভি গণমাধ্যম এবং বিটিভি সরকারি।
সুতরাং গেজেটের মাধ্যমে এটা সরকারি চাকরি যে বিধানে যাওয়া যাইতে পারে সেই নিয়ম অনুসরণ করেই চাকরি যেতে পারে। চাকরি যেতে পারে না এটা আমি বলছি না, বেতন যেতে পারে, কিন্তু ঢালাও ভাবে এই সরকারের সময় আপনি দেখেন এই বিটিভিতে ঢালাও ভাবে সকল সংবাদদাতার চাকরি খেলো। অবশ্যই গভর্নমেন্টের সরকারের কোনো না কোনো কর্নারের ইয়ে আছে, সম্পর্ক আছে এর সাথে, নাহলে বিটিভি ম্যানেজমেন্ট একবারে এটা খেতে পারে না। সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। এবং আমি বিটিভির সংবাদদাতা যারা আছে, যেহেতু গেজেটে তাদের চাকরি হয়েছে, তারা কিন্তু সরকারি, সুতরাং তাদেরও কিন্তু কোর্টের আশ্রয় নেওয়া উচিত সাথে সাথে, না, এবং কোর্টের তাদের আশ্রয় প্রতিবাদ নিয়েছে করা যদি উচিত। বলা হয় যে আমি আপনার জ্ঞাতার্থে একটু জানাই, তারা মামলাও করেছিল এবং হাইকোর্টের মাধ্যমে অ্যাপিলেট ডিভিশন যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে এটি স্থিতি অবস্থা দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের চাকরিচ্যুত এই মুহূর্তে করা যাবে না, তারা যেভাবে ছিল সেভাবে থাকবে স্থিতি অবস্থা দেওয়ার পরও তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। এবং এই যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের অনেকে বয়স 40 থেকে 60 বছর পর্যন্ত, আর অল্প কয়েকদিন কাজ করলে তাদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল, তারা এখন মানবেতর জীবনযাপন করছে। এবং সবচেয়ে বড় কথা যে অ্যাপিলেট ডিভিশনের যে রায় স্থিতি অবস্থা সেটি দেওয়ার পরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমি যতদূর জানি। না, সেটার দুটো পথ আছে। যেহেতু কোর্টে গেছে, তারা কন্টেম্প করতে পারে বিটিভির বিরুদ্ধে, এক। 2 নম্বর হচ্ছে, যেহেতু তারা গণমাধ্যমের কর্মী, তারা আন্দোলন করতে পারে। আন্দোলন করারও তাদের রাইট আছে, আর কারণ বিটিভি গণমাধ্যম, তারা আন্দোলন করতে পারে, আমরা তাদের সাথে থাকবো, এতে কোনো সন্দেহ নাই। যে কোনো ব্যক্তিরই হোক না কেন, চাকরি যদি অন্যায় ভাবে খায়, আমরা তো অবশ্যই প্রতিবাদ করব। অর্থাৎ এই সরকার কোন ভাবে কি হ্যান্ডেল করছে আপনি বলেন তো দেখি, কি করে সম্ভব? একসাথে পৃথিবীতে কোথায় আছে একসাথে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয় সব সাংবাদিকের? এই বিটিভির চাকরি খাওয়া তো তার চেয়ে আমি ছোট মনে করি। হ্যাঁ, তারপরে আপনি বলেন 166 জন সাংবাদিককে গ্রেপ্তার করে আবার খুনের মামলা দিয়ে দেয়, বিচার করেন, বিচারও হয় না, শুনানো হয় না, ধরে আটকায় রাখছে। বলেন এটা কি? আমি তো ওই যে বর্ডার উইদাউট রিপোর্টার প্রত্যেক বছর সূচক হয় না, এবার দেখবেন কোন দৃশ্যমান কোন ইন্টারফারেন্স গণমাধ্যমে নাই, কিন্তু বর্ডার উইথ রিপোর্টার আপনি দেখবেন সূচকে এবার আরো এই সরকারের সময়ে গণমাধ্যম সূচকে আমরা আরো পিছিয়ে যাবো, অন্তত 2-4 ধাপ পিছিয়ে যাবো। কারণ বড় বড় কিছু ঘটনা ঘটেছে, এগুলো কিন্তু আপনার ওই সূচকে ইয়া হবে যেহেতু বিটিভির সংবাদদাতা সব চাকরি খেয়ে দিচ্ছে। এটা তো ওয়ার্ল্ড নিউজ হওয়ার মতো। আমাদের দেশে, বাংলাদেশে আমি খুব একটা নিউজও দেখি নাই। কেন দেখি নাই? কারণ ওই তো বললাম, সবাই মব সন্ত্রাসের ভয় আছে। মব সন্ত্রাস এবং কে আরো রিপোর্ট মজার করে বিষয় কোন হচ্ছে বিটিভি, পত্রিকা কোন বিপদে পড়ে। আরো মজার বিষয় হচ্ছে বিটিভিতে যারা চাকরি করেন জেলা প্রতিনিধি হিসেবে, সংবাদদাতা হিসেবে, তারা তো অ্যাসাইন বেসড কাজ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাসাইন করেন, তারা সে ধরনের নিউজ করেন। এবং এই যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, বলা হচ্ছে যে এগুলো আগের সরকারের নিয়োগকৃত, আওয়ামী লীগ সরকার, সো কেউ থাকবে না। কিন্তু যারা অ্যাসাইন দিতেন, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পদে বসে আছেন, তারা বহাল তবিয়াতে আছেন, কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদেরকে এইভাবে বাতিল করা হচ্ছে। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? শোনে, সরকারি চাকরিতে কে দিয়েছে কে দিয়েছে না, সেই কারণে তো চাকরি নিতে পারে না। তিনি সরকারের দ্বারা, সরকার তো সবার, আগের সরকার হোক পরের সরকার হোক, সরকার তাকে চাকরি দিয়েছে। এখন সরকারের সে কর্মচারী অথবা কর্মকর্তা, সে অপরাধ করলে, অযোগ্য হলে, আমার কথা হচ্ছে সেটা প্রসিডিউর আছে, সেই অনুযায়ী তার চাকরি যাবে। এইভাবে ঢালাও ভাবে চাকরি খাওয়া মানে ইন্টেনশনালি মোটিভেটেড হইতে, এটা অযোগ্যতা এবং স্বৈরাচারী মনোভাব, এটা রীতিমতো স্বৈরাচারী মনোভাব। এতগুলো লোককে রাস্তার পথে বসায় দিছে, এদের পরিবারগুলো এখন না খায় আছে, চিন্তা করেন বিটিভি এই পুরো বয়সে তারা যাবে কোথায় বলেন? এত নির্দয় আচরণ, এটা অবশ্যই আমার মনে হয় তাদের প্রতি সহানুভূতি যারা আছে এই মুহূর্তে। আমি কি বলবো, আমার তো ধরেন আমি দেখেন, আমি বললাম না কোনো পত্রিকায় ঠিক মতো নিউজ হচ্ছে না, কোনো টেলিভিশনে নিউজ হচ্ছে না, কারণ নিউজ করলে বিপদে পড়বে, তো ওই মব যাবে তার ওখানে। অর্থাৎ অদৃশ্য ভয়ের শক্তিতে এখন সেলফ সেন্সরশিপ চলছে মিডিয়ায়। এটা কিন্তু দৃশ্য দৃশ্যমান ভাবে বলতেছেন গণমাধ্যম মুক্ত, আসলে কিন্তু গণমাধ্যম ভয়ঙ্কর ভাবে প্রেসারে আছে এবং রীতিমতো মব সন্ত্রাসের আবদ্ধে আছে।
অধীনে আছে, এটি আমি বলবো। গণমাধ্যমের অবস্থা খারাপ। সাংবাদিক ইমাজিন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকুন আপনি। দর্শক আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফিজ।